ওয়েলকাম সবাইকে। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তাহলে আমরা এখন বাংলা তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব, জ্যোতিচিহ্ন। নিচে খালি ঘরগুলোকে যথাযথ বিরাম চিহ্ন বসাও। তাহলে আমরা সবগুলোতে বিরাম চিহ্ন বসাবো। ফার্স্টে যদি দেখি, এক দেশে ছিল এক রাজা। তারপর এটাতে কি হবে? দাড়ি হবে। লোকটিকে মুদি দোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে গেলাম। তাহলে হচ্ছে কমা, চালের পরে কমা, ডালের পরে কমা, ডিম আর আলু কিনতে গেলাম, এর পরে দাড়ি। এরপরে যদি আমরা দেখি, পারুল গল্প লেখে, আমি কবিতা লিখি। তাহলে হচ্ছে পারুল গল্প লিখে, কমা, আমি কবিতা লিখি, দাড়ি। এরপর যদি আমরা দেখি, আপনি কখন এলেন। তাহলে এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে, এই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর যদি দেখি, বলো কি, এই কলমের দাম 100 টাকা। তাহলে বলো কির পরে হচ্ছে কি হবে যায়? আশ্চর্যবোধক চিহ্ন হবে। এরপরে এই কলমের দাম 100 টাকার পরে কি হবে যায়? প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর যদি আমরা দেখি, ভালো মন্দ নিয়েই আমাদের সমাজ। তাহলে ভালোর পরে হাইফেন হবে। ভালো হাইফেন মন্দ নিয়েই আমাদের সমাজ। তারপরে এখানে কি হবে? দাড়ি হবে। এরপর দেখি, আমার বড় চাচা যিনি মালয়েশিয়ায় ছিলেন গতকাল বাড়ি ফিরেছেন। তাহলে এখানে কি হবে? সেমিকোলন হবে। তারপরে যিনি মালয়েশিয়ায় ছিলেন, কমা, তারপর গতকাল বাড়ি ফিরেছেন, দাড়ি। প্রমিত ভাষায় দুইটি রূপ, কথ্য ও লেখ্য। তাহলে এখানে কি হবে? সেমিকোলন, তারপরে কথ্য ও লেখ্যর পরে হচ্ছে কি? দাড়ি। এরপর যদি দেখি, মা বললেন তুমি দাঁড়াও, আমি আসছি। তাহলে মা বললেন এর পর হচ্ছে কমা, এরপর হচ্ছে বিরাম চিহ্ন, দাঁড়ার পরে হচ্ছে কমা, এরপর আমাদের লাস্টে যে চিহ্নটা বলবো সেটা হচ্ছে দাড়ি। ঠিক আছে? তাহলে আমাদের এই ছকটা পুরো কমপ্লিট করা শেষ। এরপরটা দেখি, বুঝতে চেষ্টা করি, সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়? তাহলে আমরা এটা যদি শুরু করে দিই, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের বিভিন্ন স্থানে জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। এরপর যেটা যদি দেখি, মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন? তাহলে মানুষ যখন কথা বলে তখন স্বাভাবিকভাবেই সে প্রয়োজনীয় স্থানগুলোতে বিরাম নেয়। তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না। এরপর একটা যদি দেখি, লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়? লেখক কি লিখেছেন তা স্পষ্টভাবে বোঝার জন্য লেখার ভাষায় জ্যোতিচিহ্ন দিতে হয়। এরপর যদি দেখি, বাক্য শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে।
বিবৃতিমূলক বাক্যের শেষে দাড়ি, প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন, ব্যবহার বা আশ্চর্য চিহ্ন বসে। এরপর হচ্ছে বাক্যের ভিতরে কোন কোন যদি চিহ্ন বসে। বাক্যের ভেতরে কমা, কোলন, সেমিকোলন, তারপর হচ্ছে হাইফেন, ড্যাশ, বিন্দু ইত্যাদি। তারা ফার্স্টে জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়? বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য। বাক্যের বিভিন্ন স্থানে জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন? মানুষ যখন কথা বলে তখন স্বাভাবিকভাবেই সে প্রয়োজনীয় স্থানগুলোতে বিরাম নেয়, তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না। লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়? লেখক কী লিখেছেন তা স্পষ্টভাবে বোঝার জন্য লেখার ভাষায় জ্যোতিচিহ্ন দিতে হয়। বাক্য শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে? বিবৃতিমূলক বাক্যের শেষে দাড়ি, প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক, আশ্চর্যবোধক বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন বসে। এরপরে যদি দেখি বাক্যের ভিতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। বাক্যের ভেতরে কমা, কোলন, সেমিকোলন, হাইফেন, ড্যাশ, বিন্দু ইত্যাদি বসে। এরপরে যদি আমরা দেখি কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে। আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে দাড়ি, আশ্চর্যবোধক চিহ্ন হবে যে উদাহরণ দেওয়ার আগে কোলন, এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে, কমা, এক জোড়া শব্দের মাঝখানে, হাইফেন, দুটি বাক্যকে এক করতে, ড্যাশ, নাটকের সংলাপে চরিত্রের নামের পরে, কোলন, সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে, সেমিকোলন, প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক, এরপরে যদি দেখি বইয়ের নামে বক্তার কথা সরাসরি বোঝাতে ইনভার্টেড কমা, তারপর হচ্ছে বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে, কমা, বিবৃতিমূলক অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি, শব্দ সংক্ষেপ করার কাজে বিন্দু। জ্যোতিচিহ্ন বসাই। নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতিচিহ্ন বসানো আছে, কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই। বাদ পড়া জ্যোতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লিখো। তাহলে এটা আমি সুবিধার জন্য আগেই করে রেখেছি, কোথায় কোথায় কোন কোন জ্যোতিচিহ্ন বসবে জাস্ট আমরা এটাই লিখবো। আকমল স্যার সেদিন ক্লাসে এসে বললেন, শোনো ছেলেমেয়েরা, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। সব শিক্ষার্থী খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল। স্যার বললেন, স্কুল থেকে প্রতিটি শ্রেণীতে একটি করে বুক সেলফ দেওয়া হচ্ছে। বিনু বলল, বুক সেলফ দিয়ে কী হবে স্যার? স্যার বললেন, এই বুক সেলফে আমরা নানা রকম বই রাখবো। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, পছন্দ মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি।
শানু প্রশ্ন করলো, বইগুলো আমরা কোথায় পাবো স্যার? স্যার বললেন, তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে, সেই সব বই এই সেলফে থাকবে। এভাবে আমরা একটি ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব। এই সেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে। মিতু খুশি খুশি গলায় বলল, বাহ, দারুণ হবে। তাহলে আমরা এটা জাস্ট কোথায় কোন চিহ্ন বসবে ওগুলা দিয়ে এটা সম্পূর্ণ করব। তাহলে আকমল স্যার যেদিন ক্লাসে এসে বললেন, শোনো ছেলেমেয়েরা, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। সব শিক্ষার্থী খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল। স্যার বললেন, স্কুল থেকে প্রতিটি শ্রেণীতে একটি করে বুক সেলফ দেওয়া হচ্ছে। বিনু বলল, বুক সেলফ দিয়ে কী হবে স্যার? স্যার বললেন, এই বুক সেলফে আমরা নানা রকম বই রাখবো। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, পছন্দ মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি। শানু প্রশ্ন করলো, বইগুলো আমরা কোথায় পাবো স্যার? স্যার বললেন, তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে, যেসব বই এই সেলফে থাকবে। এভাবে আমরা একটি ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব। এই সেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে। মিতু খুশি গলায় বলল, বাহ, দারুণ হবে। এখানে জাস্ট কোথায় কোন চিহ্ন বসবে আমরা চিহ্নগুলো বসাইছি, ঠিক আছে, আর কিছু না। কিন্তু সেম উপরে যে গল্পটা দেওয়া আছে এই গল্পটাই লেখা হয়েছে। তাহলে পুরোটা আমরা আবার একটু করে দেখে নিই। এরপরের ছকে যদি আমরা চলে যাই, জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। একটি অনুচ্ছেদ লিখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। তাহলে শুরু করে দিই। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। স্কুল কলেজের চাইতে কিছু বেশি, দাঁড়ি। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন। কেউ কেউ আবার হেসে উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না। অদ্ভুত কথাও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। বই পড়া
যে ভালো তা কে না জানে। ঠিক আছে, তাহলে আমার লেখা শেষ। এরপর আমরা পাঁচটাতে আবার দেখি। আমার মনে হয় এই দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতেও কিছু কম নয়, স্কুল কলেজের চাইতেও কিছু বেশি। এই কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। বই পড়া যে ভালো তা কে না জানে। এটাই ছিল চতুর্থ পরিচ্ছেদ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।